Hello everyone, I am Ananda Shankar Dinda and welcome to my YouTube channel Let's Learn Physics. আজকে আমরা ক্লাস 12 এর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে পোটেনশিওমিটার নিয়ে আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট। পোটেনশিওমিটার বা বাংলাতে এটাকে বলে বিভব বিভাজক বা পোটেনশিওমিটার। ওকে, সো পোটেনশিওমিটার কি? পোটেনশিওমিটার হলো এক ধরনের যন্ত্র যার সাহায্যে আমরা কোনো ব্যাটারির বা সেল তার ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, তার অভ্যন্তরীণ রোধ অথবা কোনো দুটো সেলের মধ্যে কম্প্যারিজন করতে পারি, অথবা কোনো বর্তনীর কোনো দুটো পয়েন্টের মধ্যে আমরা বিভব পার্থক্য নির্ণয় করতে পারি। তো বেসিক যে পোটেনশিওমিটার যন্ত্র সেটা কিছু নেই, সিম্পলি একটা কাঠের পাটাতন, তার উপরে কিছু তার এদিক ওদিক করে টানা হয়ে আছে। ওকে, তো জেনারেলি এই যে পোটেনশিওমিটার যন্ত্র সেটা জেনারেলি যন্ত্রের তারটা 7 থেকে 8 মিটার লেন্থ হয় তারটা, বা 10 মিটারও হয়। তো 10 মিটারের একটা তারকে কী করে রাখবে, তাই কী করা হয়, ওটাকে কম্প্যাক্ট ফর্মে আনার জন্য সেই 10 মিটার তারটাকে 10টা ভাগে ভাগ করে নেওয়া হয়। তাহলে প্রত্যেকটা ভাগের লেন্থ কত হচ্ছে? প্রত্যেকটা ভাগের লেন্থ হচ্ছে 1 মিটার করে। তাহলে আমি এখানে 10টা আঁকছি না, ধরো 4টে আঁকছি। ধরো এই 4টে তার, প্রত্যেকটা লেন্থ 1 মিটার করে। ওকে, এবারে কি করা হয়, এই তারগুলোকে যোগ করা হয়। কী করে যোগ করব? ধরো এই দুটো প্রান্তকে আমি, এই যোগ যে করা হয় ব্রাশ দিয়ে যোগ করা হয়, এবং এই ব্রাশে তোমার খুব পাতলা কিন্তু খুব অনেকটাই চওড়া পাত ব্যবহার করা হয়, যার রোধ, এই যে পাতগুলো, এই ব্রাশ এর রোধ ধরে নেওয়া হয় 0, রেজিস্ট্যান্স 0। ওকে, এবারে এগুলো সব কন্ট্যাক্ট পয়েন্ট। এরকম 10টা তার থাকতে পারে বা কমও থাকতে পারে, আমি এখানে 4টে দিয়ে দেখালাম। এবারে এখানে দুটো স্ক্রু সেট করা যায়, স্ক্রু আছে এখানে। এখান থেকে আমি কোনো কানেকশান নিতে পারি, এই পয়েন্টের নাম দিলাম এ। এখান থেকে অনুরূপভাবে স্ক্রু কানেকশান করা যায়, এই পয়েন্টের নাম দিলাম বি। এখান থেকেও আমি কোনো কানেকশান নিতে পারি। ওকে, এবারে দেখো কি করা হয় না, এই যে তারগুলো, আমাকে এফ প্রিন্সিপাল হলে বুঝতে পারবে, তারের লেন্থ মেজার করতে হয়। তো লেন্থ মেজার করার জন্য এদের সঙ্গে প্যারালালে একটা স্কেল ফিট করা থাকে। ওকে, এদের স্কেল ফিট করা আছে এখানে। প্রত্যেকটা ওয়্যার যদি 1 মিটার করে হয়, তো এটা 1 মিটার মানে 100 সেমি। তো এখানে তোমার 0 সেমি, এখানে 100 সেমি, এখানে 10 সেমি, 20 সেমি, 1 সেমি, 2 সেমি করে 10 সেমি, 20 সেমি থেকে 100 সেমি পর্যন্ত এখানে দাগ দাগ করা আছে স্কেলে। তো আমরা এখানে স্কেলের সাহায্যে কোনো একটা নির্দিষ্ট লেন্থের মান নিতে পারি। ওকে, এবারে আমাদের মেন যে কথা সেটা হলো যে এই যে তারটা ব্যবহার করা হয়, তার মেটেরিয়াল কী? এই তারটা জেনারেলি কোনো মেটালের তার ব্যবহার না করে জেনারেলি অ্যালয় ব্যবহার করা হয়। যেমন সাপোজ ধরো ম্যাঙ্গানিন, তারের মেটেরিয়াল ধরো ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টান ইত্যাদি, এগুলো হচ্ছে অ্যালয় ব্যবহার করে। কেন অ্যালয় ব্যবহার করা হয় না, এই পোটেনশিওমিটারে কী হবে, এখানে এর মধ্যে থেকে কারেন্ট পাঠানো হবে। কারেন্ট পাঠালে জুল হিটিং লস থেকে জুল হিটিং হবে। জুল হিটিং হলে কী হতে পারে, তার গরম হয়ে যেতে পারে। তার গরম হয়ে গেলে তারের রোধ বেড়ে যেতে পারে, কারণ রোধটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রোধ বেড়ে যায়। তাহলে আমাকে এমন কোনো মেটেরিয়াল দিয়ে তার তৈরি করতে হবে যে মেটেরিয়ালের টেম্পারেচার কোএফিসিয়েন্ট তো পজিটিভ, বা তাপের রোধের উষ্ণতা গুণাঙ্ক পজিটিভ, কিন্তু সেটা যেন কম হয়, মানে আলফার মানটা পজিটিভ কিন্তু খুব কম হয়। ঠিক আছে, ফলে উষ্ণতা বাড়লেও সেই পরিমাণে রোধের কোনো পরিবর্তন হবে না। আর কি, এই যে তারটা, এই তারের যে ক্রস সেকশানটা ইউনিফর্ম নেওয়া হয়, মানে পুরো তারটা কোথাও সরু কোথাও মোটা ওরকম নয়, পুরো ইউনিফর্ম ক্রস সেকশান পুরো তারটা। ওকে, তো এখানে আমাদের প্রাইমারি সার্কিট ড্র করার জন্য আমাদেরকে কী নিতে হবে, আমি এই পুরো তারটা তো এইভাবে সার্কিট আঁকবো না, জাস্ট একটা আঁকলাম। এটা ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, তো ধরো এটাই আমাদের এ বি।
ওকে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে টোটাল ওয়্যারটা। এটা তোমার 10 মিটার হতে পারে বা তার কম হতে পারে, যেমন করতে পারো। তো এখানে দেখো প্রাইমারি সার্কিটে কী হবে, এই ওয়্যারটা থাকবে, এই ওয়্যারটার কী কী জিনিস নোন আছে। ওয়্যারটার রোধ মানে সরি লেন্থ, টোটাল লেন্থ যেটা, লেন্থ অফ দ্য ওয়্যার, লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, এটা আমি জানি, মানে আমরা জানি। আর রেজিস্ট্যান্স জানি, তারটার রেজিস্ট্যান্স ধরলাম ক্যাপিটাল আর। আর রেজিস্টিভিটি বা রোধাঙ্ক যেটা, সেটা ধরলাম রো। আর ধরলাম তারটার ক্রস সেকশান, ওকে, তারটার ক্রস সেকশান ধরলাম ক্যাপিটাল এ সাপোজ। এবার কি করব, এবারে আমরা প্রাইমারি সার্কিটে এখানে একটা কতগুলো সেল যোগ করব। ধরো এখানে সেল আছে, সেলের ধরো ইএমএফ E0, এটা নন। এর সঙ্গে একটা রিওস্টেট ব্যবহার করা হয়। রিওস্টেট মানে কি, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, যার রোধটা পরিবর্তনশীল। আর এখানে একটা অ্যামমিটার আছে, ঠিক আছে। আর কি এখানে একটা কি ব্যবহার করা হয়, এই কি ব্যবহার করে এটাকে বলছে প্লাগ কি বলছে, কারণ এটা খুলে দিলে সার্কিট ওপেন হয়ে গেল, এইখানে একটা জিনিস লাগিয়ে দিলে সার্কিট ক্লোজ হয়ে গেলো, এটাকে হচ্ছে প্লাগ কি। কি প্লাগ কি, ওকে। এবারে এখানে এটা টোটাল লেন্থ আমাদের ক্যাপিটাল এল, যেটা আমরা জানি ক্যাপিটাল এল হচ্ছে টোটাল লেন্থ। এটা আমরা এখানে একটা স্কেল রাখা আছে, স্কেলের সাহায্যে মেজার করতে পারি। এবার কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, তাহলে এই ব্যাটারির জন্য কারেন্টটা এই দিক বরাবর ফ্লো হবে। সাপোজ ধরলাম এই কারেন্টটা হচ্ছে আই, ওকে। এবারে দেখো এই রেজিস্টারটার রেজিস্ট্যান্স ধরলাম RH। এবারে এই যে সার্কিট, এই সার্কিটে কারেন্ট কত হবে, কারেন্ট ইকুয়াল টু আই, ইকুয়াল টু কত হবে না, মোট ইএমএফ কত এই সার্কিটে, E0, আর তো কোনো ইএমএফ নেই। আর মোট রেজিস্ট্যান্স কত, এবি যে ওয়্যারটা তার রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, আর হচ্ছে রিওস্ট্যাট দুটো সিরিজে আছে প্লাস RH। অনেক বইতে বা অনেক ক্ষেত্রে কি হয় না, এই যে আমরা যে প্রমাণ কোষটা ধরেছি মানে স্ট্যান্ডার্ড সেল ধরেছি যেটা প্রাইমারি সার্কিটে, এটা হচ্ছে প্রাইমারি সার্কিট অ্যাকচুয়ালি, প্রাইমারি সার্কিট। তো এর ক্ষেত্রে অনেক সময় অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর 0 বা স্মল আর ধরে, তো আমরা ধরছি না। যদি আমরা ধরতাম তাহলে এখানে আমরা এই RH প্লাস স্মল আর 0 লিখতাম, আমরা লিখছি না আপাতত, ওকে। এবারে দেখো তাহলে এই যে পোটেনশিওমিটার ওয়্যার, এই পোটেনশিওমিটার বরাবর ভোল্টেজ ড্রপ কত হবে, ভোল্টেজ ড্রপ সিম্পলি ওহমস ল অ্যাপ্লাই করবো আমরা। তাহলে ভোল্টেজ অ্যাক্রস পোটেনশিওমিটার ওয়্যার ভি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি টোটাল ভোল্টেজটাকে, তাহলে ভি কত হবে, মানে ভি অ্যাকচুয়ালি VAB, ওকে। এবি কত হবে না, তার মধ্যে কারেন্ট কত ফ্লো হচ্ছে আই, আর মোট রোধ কত IR, তাহলে I×R। এবারে দেখো এল যদি টোটাল লেন্থ হয়, সেখানে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে ভি, তাই না। VAB অ্যাকচুয়ালি কত ভি, তাহলে এল লেন্থে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি, তাহলে পার ইউনিট লেন্থ ভোল্টেজ ড্রপ কত হবে আমাদের, ভোল্টেজ ড্রপ বা বিভব পতন কত হবে না V/L। এই যে V/L এই টার্মটাকে কি বলছে, পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট বলছে, পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট। এটাকে কে একটা রাশি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি আমরা, তো কে ইকুয়াল টু বললাম V/L, তাহলে এটাকে আমরা ভোল্ট পার মিটার বলতে পারি বা ভোল্ট পার সেন্টিমিটার বলতে পারি, সেন্টিমিটার লিখলাম। তাহলে কেটা কি না, প্রতি একক দৈর্ঘ্যে পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন হচ্ছে কে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট, ওকে। তো এখানে দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এটা ধরো সাপোজ ওই তারটাই এটা এ পয়েন্ট, সাপোজ এ পয়েন্টে 10 ভোল্ট আছে, এটা হচ্ছে বি পয়েন্ট, আমি এত দূর এলাম, এখানে ধরো এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট, এই লেন্থটা ধরো 10 সেন্টিমিটার, আমি স্কেল থেকে পাচ্ছি। সাপোজ ধরো দেওয়া আছে কে ইকুয়াল টু 0.1 ভোল্ট পার সেমি, সাপোজ। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হচ্ছে 0.1 ভোল্ট পার সেমি, তাহলে যখন 10 সেন্টিমিটার যায় তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে না, 10 ইন্টু 0.1 ইকুয়াল টু 1 ভোল্ট ড্রপ হবে। তাহলে সি পয়েন্টের ভোল্টেজ কত, 1 ভোল্টে যদি ড্রপ হয় তাহলে 10 থেকে কত 9 ভোল্ট হয়ে যাবে। আবার 10 সেমি যদি যাই ডি পয়েন্ট পাই, সেখানে কত হবে 8 ভোল্ট।
তাহলে পোটেনশিওমিটার তার বরাবর ভোল্টেজটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এদিকে মোর পজিটিভ, এদিকে ধীরে ধীরে কমে কমে যাচ্ছে। তাহলে আমরা একটা তার পেলাম যে তারের হচ্ছে পোটেনশিয়ালটা ধীরে ধীরে পরিবর্তনশীল, মানে পোটেনশিয়ালটা ডিপেন্ড করছে কার উপরে না ডিস্টেন্সের উপর, লেন্থের উপর, লেন্থ অফ দ্য ওয়্যারের উপরে। তার মানে আমরা কি বলতে পারি এখানে যে ভি ধরো এসি, মানে এই যে ভি এসি এটা তো কত হবে না কে, কে কোনটা, কে এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কে ইন্টু লেন্থ, এখানে লেন্থ 10 সেমি ছিল, আমি যদি এটা এল ধরি তাহলে এল, তাহলে বলতে পারি ভিএসি proportional to L, মানে voltage of between A and C point of the wire is proportional to the length between the two points A and C. ওকে, এখানে তো এটা হচ্ছে পোটেনশিওমিটারের মেন ওয়ার্কিং প্রিন্সিপাল। এটা তাহলে কি, এটা হলো পোটেনশিওমিটারের মেন ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে একটা জিনিস দেখো যে কে রাশিটা, যেটাকে বলছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা পার ইউনিট লেন্থে ভোল্টেজ ড্রপ, এই কে রাশিটাকে আমরা কী দিলাম, কে সমান পেলাম ভি বাই এল। ওকে, আর ভি সমান কী লিখতে পারি আমরা, ভি সমান কোনটা, এইখানে ভোল্টেজ ড্রপ, তাহলে ভি সমান কত আই ইন্টু আর, কারণ এটার তো রোধ হচ্ছে আর, তাহলে আই ইন্টু আর বাই এল। আর আর সমান কী জানি আমরা, আর সমান জানি রো ইন্টু এল, এল ক্যাপিটাল এল বাই এ, তাহলে এখানে এল এল কাটলে পেলাম আই রো বাই এ। তাহলে কে সমান কি না আই রো বাই কে ইকুয়াল টু আই রো বাই এ। তাহলে কের মানটা এখানে দেখো কোনো একটা নির্দিষ্ট তারের ক্ষেত্রে এই যে রোর মানটা কনস্ট্যান্ট, এর মানটাও কনস্ট্যান্ট, তাহলে কেটা কার উপর ডিপেন্ড করে, কে ডিপেন্ড অন আই। আইটা কি না মেন যে প্রাইমারি সার্কিটে যে কারেন্টটা ফ্লো হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কে এর মানটা। এবার এই যে তোমার আইয়ের মান, কে এর মানটা আমি ভ্যারি করাতে পারি, পার ইউনিট লেন্থে ড্রপ কত হবে, আমার ধরো একটা পোটেনশিওমিটার 10 মিটার, তো আমি লেন্থ তো ভ্যারি করতে পারবো না, কিন্তু আমি ভোল্টেজ ড্রপ ভ্যারি করতে পারি কী করে, রিওস্ট্যাট। এই রিওস্ট্যাটটা নেওয়ার এটাই কারণ, রিওস্ট্যাটটাই আমি রেজিস্ট্যান্স যদি বাড়িয়ে দিই তাহলে কারেন্ট কম যাবে, কারেন্ট যদি কম যায় তাহলে ভোল্টেজ পার ইউনিট লেন্থে ভোল্টেজ ড্রপ কম হবে। তো এটাই হচ্ছে রিওস্ট্যাটটা এখানে লাগানোর মেন আমার কাজ। ওকে, ওকে, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য ইএমএফ অফ এ সেল, মানে একটা কোষের আমরা ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স কী করে মেজার করব। ওকে, এর জন্য প্রাইমারি সার্কিটটা কমন থাকবে, তো প্রাইমারি সার্কিটটা আমরা এঁকে নিচ্ছি। এটা E0 ছিল আমাদের, এর সঙ্গে একটা রিওস্ট্যাট অ্যাটাচ, আর এইচ, তার সঙ্গে একটা অ্যামমিটার অ্যাটাচ হয়েছিল এখানে, তার সঙ্গে একটা প্লাগ কি। ওকে, দিয়ে এখানেই তারটা, যে তারটা আমাদের ছিল এ থেকে বি পর্যন্ত। ওকে, এবারে আমরা কি করব, যে সেলটার ইএমএফ বের করব সেই সেলটাকে, এটা তো এটা পজিটিভ এটা নেগেটিভ, সেই সেলটার পজিটিভ প্রান্ত এদিকে জয়েন করলাম। এটা তাহলে কত, এটা হচ্ছে ধরো আননোন যে সেলটা তার ইএমএফ ধরো ই, এটা আমাকে মেজার করতে হবে, তাই না। তাহলে আমরা এখানে এটাকে সিম্পলি এরপরে কী করবো, একটা গ্যালভানোমিটার দিলাম, গ্যালভানোমিটার জি। এরপরে একটা নতুন জিনিস জকি। জকি কি না সিম্পলি জকির সাহায্যে আমরা কানেক্ট করতে পারি এই দুটো পয়েন্টকে। এই জকিটা জাস্ট সরে যায়, তুমি ধরো এটা ধরলে, ধরে জকিটাকে সরিয়ে নিয়ে গেলে, ছেড়ে দিলে এখানে এই যে তারটা এ বি এখানে টাচ হয়ে থাকবে, আবার ধরে করে টেনে দিকে আনলে এটা স্লাইডিং হয় এটা জকিটা, ঠিক আছে। তো এই জকিটা এ থেকে বি যে কোনো জায়গায় আমরা ফিক্সড করে রাখতে পারি, ঠিক আছে। তো সাপোজ ধরলাম এইটা সি পয়েন্ট ধরলাম, এটা জকি জে, ধরলাম যে এই লেন্থটা এ থেকে সি এল এল ধরলাম, এ থেকে সি এই ডিস্টেন্সটাকে ধরলাম এল ডিস্টেন্স। ওকে, এবারে দেখো এই সেলটার ইএমএফ কত ই, এই যে প্রাইমারি সার্কিট এর এই ডিস্টেন্সটা কত, এসি ইকুয়াল টু এল। এসি যদি এল হয় তাহলে ভিএসি কত হবে আমাদের, তাহলে ভিএসি অ্যাকচুয়ালি হবে কে ইন্টু এল, ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইন্টু এল। তাহলে এটা মোর পজিটিভ, এটা কিছুটা পজিটিভ থেকে কিছুটা কম, তার মানে এখানে আমি বলতে পারি এই যে এ আর সি ভিএসি ইকুয়াল টু কে এল, এটাকে আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি একটা অন্য একটা ব্যাটারি, অন্য একটা সেল। তাহলে আমরা সার্কিটটাকে আবার একটু অন্যরকমভাবেও আঁকতে পারি। দেখো এখানে সিম্পলি ধরো এটা এ পয়েন্ট ছিল আমাদের, এটা সি পয়েন্ট সাপোজ,
তো এটা হচ্ছে আমাদের আননোন সেলটা, এর সঙ্গে গ্যালভানোমিটার ফিক্সড হয়ে আছে এখান থেকে জকি। তাহলে এই যে সেলটা ভিএসি, তাহলে ভিএসির মধ্যে ভোল্টেজ কত, কেএল। তাহলে আমরা বলতে পারি এটা একটা ব্যাটারি যার ইএমএফটা চেঞ্জ হতে পারে। এটা কত না কে ইন্টু এল, এটা চেঞ্জ হয়, তাই না? কারণ এর ইএমএফটা ফিক্সড নয়, ফিক্সড ইএমএফ নয়। আমি যদি জকি সরাই তাহলে অ্যাকচুয়ালি এই এলের মানটা পরিবর্তন হবে, ফলে কে এলটা চেঞ্জ হবে। তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটে তাহলে আমরা কি পাবো না, এই সার্কিটে কোনো একটা পয়েন্টে আমরা, আচ্ছা এই সার্কিটে ফার্স্টে দেখো এটা হচ্ছে ক্যাপিটাল ই, এটা কে এল। তাহলে নেট যে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স, নেট ইএমএফ কত পাচ্ছি না ই মাইনাস কে ইন্টু এল। এবারে সাপোজ ধরো আমার জকি অ্যাট এ, জকি এ পয়েন্টে আছে, জকি এ পয়েন্টে হচ্ছে সার্কিটটা কেমন, এটা কেমন হবে না, জকিটা ধরো এখানে যোগ হয়ে আছে। জকি যদি এ পয়েন্টে থাকে তাহলে নেট ইএমএফ ক্ষেত্রে কী পরিবর্তন হবে, নেট ইএমএফ ইকুয়াল টু ই মাইনাস কে এল, এটা হয়। জকি যদি এখানে থাকে তাহলে এল কত, এল হচ্ছে এ থেকে সি এর মধ্যে ডিস্টেন্স, এখন সিটা এতে চলে গেছে মানে এল জিরো, তাহলে কত হবে ই, কেন না এল ইকুয়াল টু জিরো, তাহলে ই নেগেটিভ ম্যাপ পাচ্ছি ই। তাহলে নেগেটিভ ম্যাপ যদি ই পাই তাহলে এখানে দেখো কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, কারেন্টটা এদিক থেকে এ হয়ে এই দিক দিয়ে ফ্লো হবে, মানে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো, মানে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে, ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এটা দিয়ে গ্যালভানোমিটার হয়, নাল কন্ডিশনে কি গ্যালভানোমিটার কাঁটাটা পুরোপুরি এই লম্বালম্বি থাকে। এখন কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে, এইভাবে গিয়ে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে। তার মানে কাঁটাটা কী হবে, কাঁটা নাল কন্ডিশন এরকম থাকলে কাঁটাটা এখন এই হয়ে যাবে, কাঁটাটা এইভাবে হয়ে আছে, ঠিক আছে। এবারে যখন আমরা কী করবো, এই জকির সি পয়েন্টটাকে, জকিটাকে আমরা বি পয়েন্টে লাগিয়ে দেবো, তখন কী দেখবো না কাঁটাটা উল্টো দিকে চলে গেছে, মানে কাঁটাটা এ পয়েন্টের বাম দিকে থাকে, বি পয়েন্টে কী দেখবো কাঁটাটা ডান দিকে আছে। তার মানে কি নাল পয়েন্টটা এই এ থেকে বির মধ্যে যে কোনো একটা পয়েন্টে আছে। তাহলে আমরা কী করব, এই জকিটাকে এতে লাগালাম, দেখলাম পুরো বাম দিকে কাঁটাটা আছে। এবারে কী করব, আস্তে আস্তে আমরা এ থেকে সির দিকে যেতে থাকবো। তার মানে কি এল কী হবে, ইনক্রিজ করবে, এল ইনক্রিজেস। তাহলে নেট ইএমএফ কত, নেট ইএমএফ ইকুয়াল টু ই মাইনাস কে এল। যত আমরা এ থেকে সি বলছি, এ থেকে বি, যত আমরা এ থেকে বির দিকে যাব এল বাড়বে, এল বাড়লে নেট ইএমএফটা কমবে। তাহলে একটা পয়েন্টে অ্যাট এ সার্টেন পয়েন্ট, অ্যাট এ সার্টেন ডিস্ট্যান্স আমরা কী পাবো না, অ্যাট এ সার্টেন ডিস্ট্যান্স লেট সি কী পাবো না, আমরা পাবো যে নেট ইএমএফ ইকুয়াল টু জিরো পাবো। তখন বলতে পারি যে ই সমান কে ইন্টু এল। এটাই হচ্ছে আমার কি, ই সমান কে ইন্টু এল, কে তো আমরা জানি প্রাইমারি সার্কিট থেকে, আর এলটা কি না যেখানে আমরা নাল পয়েন্ট পেলাম সেটা আমরা স্কেল থেকে মেজার করতে পারবো। তাহলে আমি কেও জানি এলও জানি, তাহলে ব্যাটারির যে ইএমএফ ই সেটা আমরা বলে দিতে পারবো। আশা করি কারোর অসুবিধা নেই এতটা পর্যন্ত বুঝতে। ওকে, এবারে সাপোজ ধরো অন্য কিছু একটা হলো, অন্য কিছু মানে কি, সাপোজ যেটা বলছিলাম, সাপোজ ধরো তুমি এই সেলটাকে যোগ করলে এখানে, এবারে জকিটাকে এ পয়েন্টে যোগ করলে দেখে ডিফ্লেকশন বাম দিকে হচ্ছে, মানে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ বাম দিকে। বি পয়েন্টে যোগ করলে দেখলে গ্যালভানোমিটারের কাঁটার ডিফ্লেকশন ডান দিকে হওয়া উচিত, ডান দিকে না হয়ে বাম দিকে হচ্ছে। তার মানে কি এর যে ইএমএফটাকে এই কে এল যেটা সেটা জিরো করতে পারছে না। তার মানে কি আমাকে আরও এখানে বেশি পোটেনশিয়াল দরকার একে জিরো করতে গেলে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যদি আরও বেশি পোটেনশিয়াল দরকার হয় তাহলে এখানে আমরা তো তারটা লেন্থ চেঞ্জ করতে পারবো না, তার তোমার ফিক্সড, মানে তারটা এই টোটাল লেন্থ তো ফিক্সড। তাহলে কী করতে পারি না ই, তাহলে আমার কী হচ্ছে কন্ডিশন, সমস্যা কী হচ্ছে, সমস্যা হচ্ছে ইর মানটা কে এল থেকে বেশি হচ্ছে। তাহলে এটাকে সমান বা ইর মানটা আমাকে লেস দেন ইকুয়াল টু কে এল করতে হলে তাহলে আমার কী করতে হবে না, আমাকে এলের মান ফিক্সড, মানে ই গ্রেটার দেন ইকুয়াল টু কে এল মানে এই ক্যাপিটাল এল টোটাল যে ইটা, তাহলে কি এল এর মানটা ফিক্সড। তাহলে একমাত্র যদি কে এর মানটা কে সমান কত, কে সমান আমরা আগের পেজটায় করেছিলাম, গেল কে সমান করেছিলাম, দেখো এখানে কে সমান ছিল কে ইকুয়াল টু আই রো বাই এ, কি আগে করেছিলাম কে ইকুয়াল টু আই রো বাই এ। মানে কে এর মানটা ডিপেন্ড করছে আইয়ের উপরে, আইয়ের মানটা কার উপর ডিপেন্ড করে না আইও বের করেছিলাম আমরা, এখানে দেখো আই কোথায় বের করেছিলাম, আই ইকুয়াল টু ই জিরো বাই আর প্লাস আর এইচ।
তাহলে আই ইকুয়াল টু E0/R+RH। তার মানে এই এই কে এর মান ডিপেন্ড করছে আইয়ের উপরে, আইয়ের মান ডিপেন্ড করছে RH এর উপরে। তার মানে আমরা যদি কে এর মানটা আমাকে বাড়াতে হবে, কে এর মানটা যদি বাড়াতে চাই তাহলে আইয়ের মান বাড়াতে হবে, আইয়ের মান যদি বাড়াতে চাই তাহলে RH এর মান কমাতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে রিওস্ট্যাটটা রোধটা কমিয়ে দিয়ে আমরা আইয়ের মান বাড়িয়ে কে এর মানটা আমরা বাড়িয়ে দেবো। কে এর মানটা বাড়িয়ে দিলে যে কে ইন্টু ক্যাপিটাল এল টোটাল যে পোটেনশিওমিটারের লেন্থটা, এর মানটা যেটা আমার ইএমএফের মানটা বেশি হয়ে যাচ্ছিলো ওর থেকে, আমি যদি কে এর মানটা বাড়িয়ে দিই তাহলে কী হতে পারে, সেলের যে ইএমএফটা আমার ওর থেকে কম হবে। তাহলে আমরা কি পেতে পারি না, আমাদের সমস্যা যেটা হয়েছিল আমার ডিফ্লেকশান এ পয়েন্টও বাম দিকে, বি পয়েন্টও বাম দিকে, এখন ওটা হবে না আর কি, এ পয়েন্টে বাম দিকে, বি পয়েন্টে তখন ডান দিকে হবে। তখন আমরা এ আর বির মাঝখানে কোনো একটা পয়েন্টে নাল কন্ডিশন পেতে পারি। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট যে মেজারমেন্ট অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস অফ অ্যান ইলেকট্রিক সার্কিট। মানে ইলেকট্রিক সার্কিটের যে কোনো দুটো পয়েন্ট নিলাম, ওদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। এটা আমাদের নতুন করে কিছু করতে হবে না, আগে যেটা করলাম ডিটারমিনেশন অফ দ্য ইএমএফ অফ এ সেল, এখানে কি করেছিলাম, এই গ্যালভানোমিটার আর হচ্ছে এ পয়েন্টের মধ্যে একটা সেল যোগ করেছিলাম। আমাদের যখন সার্কিটের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, সিম্পলি সেলটাকে বাদ দিয়ে দিলাম, সেলটা কেটে দিলাম। কি করব, এই পয়েন্টটা আর গ্যালভানোমিটারের এই পয়েন্টটা নিলাম, দিয়ে ধরো সাপোজ দুটো পয়েন্ট এক্স ওয়াই, তাহলে একটা সার্কিটের ধরো দুটো পয়েন্ট, একটা পয়েন্ট এক্স একটা পয়েন্ট ওয়াই, সিম্পলি এই সেলটাকে বাদ দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে যোগ করে দিলাম, দিয়ে সিম্পলি আমরা এই এক্সের মধ্যে কত পাবো না, আমরা এখানে কী পেয়েছিলাম, ই সমান এক কেএল পেয়েছিলাম। তাহলে এখানে আমরা ই সমান যদি কেএল পাই, তাহলে এখন আমরা ওই যে এক্স ওয়াইয়ের মধ্যে আমরা বের করতে চাই, সার্কিটের দুটো পয়েন্ট এক্স ওয়াইয়ের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই। তাহলে ভি এক্স আই কত হবে, ভি এক্স আই হবে কে ইন্টু এল। আগে পেয়েছিলাম আমরা ই সমান কে এল পেয়েছিলাম, এখন আমরা এটা আগে পেয়েছিলাম যখন সেলের এমএফ বের করেছিলাম, এখন সেম জিনিসটাই করবো, শুধুমাত্র ইর জায়গায় ভি এক্স ওয়াই। ওকে ওকে, আমাদের নেক্সট পয়েন্ট যেটা কম্প্যারিজন বিটুইন টু সেলস, মানে দুটো সেলের মধ্যে, দুটো সেলের যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এদের মধ্যে আমরা তুলনা করতে চাই। সার্কিটটা আমি এঁকে নিয়েছি, সেম সার্কিটটা প্রাইমারি সার্কিট যেটা, এটা সববারেই কমন, তাই এটা আমি এঁকে নিয়েছি। তো এবারে দুটো সেলের মধ্যে বের করতে চাই ইএমএফের কম্প্যারিজন। ধরলাম একটা সেলের ইএমএফ E1, আর একটা সেলের ইএমএফ E2। সাপোজ তাহলে কী করবো, আমি এখানে একটা সেল যোগ করলাম, এটা E1, এখানে আরেকটা সেল যোগ করলাম, এর হচ্ছে ইএমএফ E2। এবারে কী করবো, এই দুটোর সঙ্গে দুটো প্লাগ কি লাগাবো, ঠিক আছে, দুটো প্লাগ কি লাগালাম এখানে, এর নাম দিলাম K1, এর K2, দুটো প্লাগ কি যোগ করে দিলাম এখানে, এখান থেকে একটা গ্যালভানোমিটার জয়েন করলাম, দিয়ে এটা জকি লাগিয়ে দিলাম এখানে, এটা ধরো সাপোজ সি পয়েন্ট, এটা জকি জে। ওকে, সার্কিটে কিছু নেই নতুন করে। এবারে দেখো এখানে দুটো কন্ডিশন হতে পারে, সাপোজ K1 is closed, K2 is open। তো K1 ক্লোজ, K2 ওপেন। K1 যদি ক্লোজ থাকে, K2 যদি ওপেন থাকে, K2 ওপেন মানে কি, এই ব্যাটারির মধ্যে দিয়ে কোনো কারেন্ট কিছু ফ্লো হচ্ছে না, তো এ আউট। এ যদি আউট হয়ে যায়, সাপোজ ধরো এটা কার মতো লাগছে, আগে একটা করলাম না যেটা ইএমএফ অফ এ সেল যেটা বের করলাম, কোথায় গেল এইটা, এখানে একটা সেলের ইএমএফটা কেটে দিয়েছি, সেলের ইএমএফ বের যখন করেছিলাম আমরা তখন ই সমান কেএল পেয়েছিলাম। তো এখানে কিছু নেই, আমরা ধরো L1 পয়েন্টে আমরা এই সেলের নাল কন্ডিশন পেলাম, ধরো জকিটাকে সরিয়ে দেখলাম যে এসি ইকুয়াল টু L1 হলে এই সেলটার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ফলে আমরা নাল কন্ডিশন পাচ্ছি। তাহলে বলতে পারি আমরা যে E1 ইকুয়াল টু কে L1 সাপোজ। নেক্সট আমরা কি করলাম, K1 ইজ ওপেন, K2 ইজ ক্লোজড। এখন কি হবে আমাদের, এটা নেই, ধরো এটা যদি ওপেন থাকে তো এটা সাইডটা কোনো কাজই করছে না, তো এই অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম, ধরো সাপোজ এই ওটা বাদ হয়ে গেছে। তাহলে এখন তাহলে E2 পড়ে আছে, ধরো E2-র জন্য আমি অ্যানাদার একটা লেন্থ, সেই লেন্থটা L1 থেকে বেশি হতে পারে, মানে এখানে পেতে পারি, এখানে পেতে পারি, L1 থেকে বেশি বা কম হতে পারে। তাহলে তখন আমরা ধরো নাল পয়েন্ট L2 পয়েন্টে পেয়েছিলাম, তাহলে E2 সমান কত, KL2। এটা নতুন করে কিছু নেই, আমরা তো আগে করেছি KL2। তো এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম,
তাহলে 1 নম্বর ইকুয়েশন ডিভাইডেড বাই 2 নম্বর ইকুয়েশন করলাম, তাহলে কি পেলাম, E1 বাই E2 ইকুয়াল টু KL1 বাই KL2 ইকুয়াল টু L1 বাই L2। তাহলে E1 বাই E2 ইকুয়াল টু কত, L1 বাই L2। তাহলে দুটো সেলের ইএমএফ এর অনুপাত কত না L1 বাই L2। L1 L2 মান আমরা তো এখানে এই যে স্কেল আছে, এখানে স্কেল বসানো আছে, এই স্কেল থেকে আমরা E1 E2 মান L1 L2 মান মেজার করতে পারি, দুটো সেলের মধ্যে কম্পেয়ার করতে পারি ইএমএফ এর। আমাদের নেক্সট পয়েন্ট, মেজারমেন্ট অফ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, মানে একটা সেলের, এটা আমাদের লাস্ট পয়েন্ট, একটা সেল বা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা। ঠিক আছে, প্রাইমারি সার্কিট সেম আমি এঁকে নিয়েছি। তো এর সঙ্গে এরপরে কী করবো, যে সেলটার ইএমএফ, যে সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে চাই তাকে আমি সিম্পলি এখানে যোগ করলাম, ধরলাম তার ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, সেলটার ইএমএফ ই, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স বক্স যোগ করবো এখানে, আমি এটাকে নাম দিলাম সাপোজ আর দিলাম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স বক্স। রেজিস্ট্যান্স বক্সটাকে এটার সঙ্গে যোগ করার সময় একটা প্লাগ কি যোগ করে দিলাম এখানে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা ধরো সাপোজ কে নাম দিলাম, ধরো K2, কে তো আমাদের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আছে, গুলিয়ে যাবে আবার, এটা K2 নাম দিলাম। বাস এখান থেকে ক্যালকুলেটর যোগ করলাম এখানে একটা, বাস জকি লাগিয়ে দাও এবার এখানে। ওকে, সমস্যা নেই কারোর আশা করি সার্কিটে। এবারে কি হবে দেখো, এখানে এখানে আমি প্রথমে কি করব, এই কিটাকে খুলে দেব। কিটা ওপেন করলে, কি দুটো ওপেন করা আছে, তাহলে এটা পুরো নেই ধরলাম, কি মানে এটা নেই, তাহলে কি এটা কি, এটা পুরো সেই একটা সেলের ইএমএফ বের করার মতো হয়ে গেল, তাই না? এখন তাহলে আর এখানে দেখো, তাহলে কি এই সেলটা যখন ইএমএফ বের করবো, আমরা ক্যালকুলেটরে নাল পয়েন্ট পাবো একটা, নাল পয়েন্টটা যখন নাল পয়েন্টে যখন থাকবে, যখন ক্যালকুলেটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে ইএমএফ এই ব্যাটারির মধ্য দিয়েও কারেন্ট ফ্লো হচ্ছে না, কোনো ব্যাটারির মধ্যে যদি কারেন্ট ফ্লো না হয়, তাহলে ব্যাটারির ইএমএফটাই ব্যাটারির মানে প্রান্তীয় বৃহৎ প্রভেদ যেটা, সেটা অ্যাকচুয়ালি ইএমএফ হয়, তাই না? তাহলে এখন আমরা এই দুটো পয়েন্টের মধ্যে, এই দুটো পয়েন্টের ভোল্টেজ কত হবে তখন, যখন নাল পয়েন্টে এই দুটো পয়েন্টের ভোল্টেজ ব্যাটারির ইএমএফ এর সমান হবে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ই। ঠিক আছে, আর তাহলে এটা যদি ই হয়, তাহলে আমরা ধরো পেলাম এই যে এসি ইকুয়াল টু এল, এই এল লেন্থে ধরো নাল পয়েন্ট পেয়েছিলাম এখানে, তাহলে কি বলতে পারি না, কি যখন ওপেন থাকছে তখন ই সমান বলতে পারি কে ইন্টু, সাপোজ ধরো L1 পেয়েছি, কে ইন্টু L1। ওকে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, এবারে আমি কি করব, কিকে ক্লোজ করলাম, আর ইকুয়াল টু সামথিং কিছু দিলাম। ঠিক আছে, আর ইকুয়াল টু সামথিং কিছুটা ভ্যালু দিলাম, এবং কি এই কিটা আছে K2 ক্লোজ করেছি, মানে এখন এইটা একটা সার্কিট তৈরি করছে, তাই না? এবারে দেখো নাল পয়েন্টে কি হবে না, নাল পয়েন্টে এই যে ভিএসির মধ্যে এখন নাল পয়েন্ট পাবো, সেটা তো আলাদা কিছু একটা হবে। এখন এই ভিএসির যে ভোল্টেজ, তার জন্য কারেন্টটা কোন দিকে ফ্লো হবে, এদিকে ফ্লো হয়ে এদিকে ফ্লো হতে চাইবে, তাই না? আর এই যে ব্যাটারির একটা বৃহৎ মানে প্রান্তীয় বৃহৎ প্রভেদ থাকবে, কারণ এখানে এই সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে, এখন প্রান্তীয় বৃহৎ প্রভেদটা ইএমএফ এর সমান হবে না, তাহলে এই যে প্রান্তীয় বৃহৎ প্রভেদ, তার জন্য কারেন্টটা এদিকে ফ্লো হতে চাইবে। গ্যালভানোমিটারের নাল কন্ডিশন কখন পাবো, যখন হচ্ছে এই দুটো কারেন্ট সমান হবে, তাই না? যখন এই দুটো কারেন্ট সমান হবে, তখন আমরা এই দুটো এই ব্যাটারির যে প্রান্তীয় বৃহৎ প্রভেদ, সেটা কার সমান পাবো না, এই কে আসলে L2 লেন্থে পেলাম, তাহলে কে L2 সমান হবে। তাহলে যখন কি ক্লোজ করা আছে, তখন কি পাবো না, তখন আমরা টার্মিনাল ভোল্টেজ যেটা বা প্রান্তীয় বৃহৎ প্রভেদ, টার্মিনাল ভোল্টেজ অ্যাক্রস সেল কত পাবো, ভিটা হচ্ছে সেলটার ইএমএফ এর সমান নয়, ভির মানটা আমরা পরে আসছি। তখন যে নাল কন্ডিশনে পেলাম, তখন তাহলে কত হবে, ই সমান কে এল হয়, তাহলে তখন কত হবে না, ভি সমান কে L2, L1 L2 দুটো কিন্তু সমান নয়, তো কে L2 পেলাম। এবারে দেখো আমি কি করলাম, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পেলাম, ই বাই ভি পেলাম L1 বাই L2, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম, সমস্যা নেই কারোর। এবারে আমাদের কাজ হবে এই সার্কিটটা নিয়ে, এইটা আমরা জানি ধরো একটা সেল আছে, তার ইএমএফ ই, তার অভ্যন্তরীণ রোধ স্মল আর, তার সঙ্গে একটা রোধ যোগ আছে ক্যাপিটাল আর। ঠিক আছে, আমরা কি জানি এর ক্ষেত্রে কারেন্ট তো এদিকে ফ্লো হবে,
তাহলে এক্ষেত্রে কারেন্ট কত হয়, না কারেন্ট বাদ দাও, এক্ষেত্রে আমি কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল অ্যাপ্লাই করলে কত হবে, না ই মাইনাস ভোল্টেজ ড্রপ এখানে কত, এটা তো আই কারেন্ট ফ্লো হচ্ছে, ই মাইনাস আই আর মাইনাস আই স্মল আর ইকুয়াল টু জিরো। কেভিএল অ্যাপ্লাই করে পাচ্ছি আমরা, তাই না? আবার আই ইন্টু আর কত, না এই যে রোধটার অ্যাক্রসে ভোল্টেজ ভোল্টেজ ড্রপ, মানে এটা অ্যাকচুয়ালি কি, না এইটা অ্যাকচুয়ালি এই এই যে কোষটা তার প্রান্তীয় বিভব প্রভেদ, কোষটা এমএফ নয়, প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে আই ইন্টু আর অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, তার মানে কোষটার প্রান্তীয় বিভব প্রভেদ, তার মানে বলতে পারি আই আর ইকুয়াল টু কি, ভি বলতে পারি। তার মানে কি ই মাইনাস ভি মাইনাস আই আর ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু স্মল আর, বা বলতে পারি ভি ইকুয়াল টু ই মাইনাস আইয়ের মান কত হবে, এই সার্কিটের টোটাল ইএমএফ কত, ই টোটাল রোধ কত, স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইন্টু এখানে থাকলো স্মল আর থাকলো। ওকে, তাহলে পেলাম ভি ইকুয়াল টু ই কমন নিলাম এখান থেকে, সরি ই কমন নিলাম এখান থেকে, তাহলে ওয়ান মাইনাস স্মল আর বাই আর প্লাস স্মল আর। তাহলে পেলাম কি এখান থেকে, না ভি ইকুয়াল টু ই, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি ই ইন্টু ক্যাপিটাল আর থাকলো উপরে, নিচে থাকলো ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, তাহলে এখান থেকে ই বাই ভি বের করো, ভিটা কোপাসে নিয়ে গেলাম, ই বাই ভি, তাহলে হবে আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, বা বলতে পারি ই বাই ভি ইকুয়াল টু ওয়ান প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। ওকে, এবারে এইটাকে ধরো আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম, 3 নম্বরে পেয়েছিলাম ই বাই ভি, 4 নম্বরে ই বাই ভি পেলাম। 3 নম্বর ইকুয়েশান আর 4 নম্বর ইকুয়েশান কম্পেয়ারিং করলাম। কম্পেয়ারিং যদি করি তাহলে কি পাবো, না 4 নম্বর ইকুয়েশন থেকে ধরো পেলাম ওয়ান প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু, ওখান থেকে পেলাম এল ওয়ান বাই এল টু, এল ওয়ান বাই এল টু। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান, বা বলতে পারি স্মল আর ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান ইন্টু আর। এই যে ইকুয়েশনটা দেখো, এটা কি, স্মল আরটা কোষের অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স, ক্যাপিটাল আরটা কী ধরেছিলাম, ক্যাপিটাল আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য হোল ওয়্যার, ঠিক আছে, ক্যাপিটাল আর হলো ওটা। আচ্ছা, আর কি, আর এল ওয়ান এল টু, কিনা এল ওয়ান এল টু আমরা অলরেডি পেয়েছিলাম, এল ওয়ান এল টুর মান এই স্কেল থেকে পেয়েছিলাম, এল ওয়ানের মান আর এল টুর মান স্কেল থেকে আমরা পেয়েছিলাম। ওকে, সরি এখানে একটা ভুল বললাম, এই আরটা হচ্ছে কেন পোটেনশিওমিটার ওয়্যারটা টোটাল রেজিস্ট্যান্স নয়, এই আরটা আমরা ধরেছিলাম এই যে রেজিস্ট্যান্স বক্স যোগ করেছিলাম, এই রেজিস্ট্যান্স বক্সে যে রোধটা তুলেছিলাম সেই রোধটা, এই আরটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্সের রোধ। তো আমরা কত রোধ তুলেছি রেজিস্ট্যান্স বক্সে আমরা জানি, আর এল ওয়ান এল টুর মানও পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কোষের অভ্যন্তরীণ যে রোধ সেটা মেজার করতে পারলাম। তো আজকে আমাদের কি কি হলো ফার্স্ট থেকে দেখো, ফার্স্টে আমরা করলাম পোটেনশিওমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল করলাম, গেল ওটা। আজকে আমরা ফার্স্টে করলাম পোটেনশিওমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল। ওকে, এইটা করলাম পোটেনশিওমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল। তারপরে আমরা করলাম ডিটারমিনেশন অফ দ্য ইএমএফ অফ এ সেল, একটা সেলের ইএমএফ মেজার কীভাবে করতে হয়। নেক্সট করলাম আমরা এইটা মেজারমেন্ট অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু পয়েন্টস অফ এন ইলেকট্রিক সার্কিট, একটা ইলেকট্রিক সার্কিটে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করা, তারপরে দুটো সেলের মধ্যে ইএমএফের মধ্যে কম্পেয়ার করলাম, এবং সবার শেষে আমরা করলাম কোনো একটা কোষের অভ্যন্তরীণ বিভব প্রভেদ নির্ণয় করা। আশা করি এই ক্লাসটা তোমাদের খুব কাজে দেবে। এটা শুধুমাত্র ক্লাস 12-এর নয়, নিট বা জেই পরীক্ষাতে কনসেপ্ট ক্লিয়ার করতে খুব কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।